সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ বিশ্লেষণধর্মী উপস্থাপনায় আমরা এমন কিছু তথ্য, এমন কিছু কৌশলগত বাস্তবতা এবং এমন কিছু গোপন সমীকরণ তুলে ধরব যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে শুধু ব্যাখ্যাই করে না, বরং ভবিষ্যতের সম্ভাব্য সংঘাতের দিক নির্দেশনাও স্পষ্ট করে দেয়। আজকের আলোচনার শুরুতেই আমরা যে তথ্যটি সামনে আনছি সেটি নিঃসন্দেহে বিস্ময়কর এবং একই সঙ্গে উদ্বেগজনক। ইরাকের গভীর মরুভূমির ভেতরে ইসরায়েলের একটি গোপন সামরিক ঘাঁটির অস্তিত্ব। একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরে, সেই রাষ্ট্রের অজান্তে কিংবা নীরব সম্মতিতে এমন একটি কৌশলগত ঘাঁটি কিভাবে গড়ে ওঠে, এ প্রশ্ন এখন শুধু ইরাকের জন্য নয়, পুরো অঞ্চলের জন্যই গুরুত্বপূর্ণ। দর্শক, এই ঘাঁটির পেছনের কৌশল বুঝতে হলে আমাদের সামরিক বাস্তবতা বুঝতে হবে। ইসরায়েল থেকে সরাসরি ইরানে বিমান হামলা চালাতে গেলে প্রায় ১৬০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। একই দূরত্ব ফিরে আসতে হলে মোট ৩,২০০ কিলোমিটার। এর সঙ্গে যোগ করুন আকাশযুদ্ধের সম্ভাবনা, ডগ ফাইট, প্রতিরক্ষা এড়িয়ে চলার কৌশল, সব মিলিয়ে জ্বালানির বিশাল চাপ। এই পরিস্থিতিতে মধ্যবর্তী কোনো ঘাঁটি ছাড়া দীর্ঘমেয়াদী অপারেশন কার্যত ঝুঁকিপূর্ণ। ঠিক এই বাস্তবতাকে সামনে রেখেই ইরাকের ভেতরে এই গোপন ঘাঁটির নির্মাণ, যেখান থেকে দ্রুত আঘাত হানা, দ্রুত প্রত্যাবর্তন, এমনকি আহত পাইলটদের উদ্ধার সবকিছুই সম্ভব। আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আধুনিক যুদ্ধবিমান প্রযুক্তি, বিশেষ করে এমন কিছু যুদ্ধবিমান যেগুলো প্রচলিত রানওয়ে ছাড়াই সীমিত জায়গা থেকে উড্ডয়ন এবং অবতরণ করতে পারে। ফলে মরুভূমির ভেতরে একটি মাঝারি আকারের ঘাঁটিও কার্যকর হয়ে ওঠে পূর্ণাঙ্গ অপারেশনাল বেস হিসেবে। সেখানে কমান্ডো ইউনিট, মেডিকেল টিম, রেস্কিউ ইউনিট সবকিছুই প্রস্তুত রাখা যায়। এই তথ্য শুধু একটি ঘাঁটির গল্প নয়, বরং একটি বৃহৎ সামরিক পরিকল্পনার অংশ। এখন প্রশ্ন আসে, ইরাক জানল না কেন, কিংবা জানলেও কিছু করতে পারল না কেন? এখানেই আসে ভূ রাজনীতির কঠিন বাস্তবতা। ইরাকের আকাশসীমা, নিরাপত্তা কাঠামো এবং সামরিক নিয়ন্ত্রণ সবকিছুতেই বহিরাগত প্রভাব দীর্ঘদিন ধরে বিদ্যমান। ফলে এমন একটি ঘাঁটির নির্মাণ পুরোপুরি অজানা থাকা কঠিন, আবার প্রতিরোধ করা আরও কঠিন। যখন ইরাকি বাহিনী এই ঘাঁটির দিকে অগ্রসর হয়, তখন তাদের ওপর হামলা চালানো হয়, যা স্পষ্ট করে দেয় এই ঘাঁটি শুধু অস্তিত্বশীলই নয়, সক্রিয়ভাবে সুরক্ষিত। দর্শক, এখানেই শেষ নয়। এটিকে বিচ্ছিন্নভাবে দেখলে ভুল হবে। এটি বৃহত্তর এক কৌশলগত ঘেরাটোপের অংশ। সিরিয়ার পরিস্থিতি বদলেছে, সেখানে শক্তির ভারসাম্য পরিবর্তিত হয়েছে। এক সময় যে ভূখণ্ড ইরানের জন্য করিডর হিসেবে কাজ করত, এখন সেটাই হয়ে উঠছে প্রতিপক্ষের প্রবেশপথ। ইসরায়েলের জন্য এই পরিবর্তন কৌশলগত সুবিধা তৈরি করেছে। সিরিয়া হয়ে ইরাক, তারপর ইরানের সীমান্ত, এই পুরো রুট এখন তাদের নাগালের মধ্যে। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ মাত্রা হচ্ছে আঞ্চলিক জোট এবং নীরব সমর্থন। আজারবাইজান, তুরস্ক, উপসাগরীয় কিছু রাষ্ট্র কে কোথায় কি ভূমিকা রাখছে তা সব সময় প্রকাশ্যে আসে না, কিন্তু সামরিক অপারেশন, আকাশপথ ব্যবহার, গোয়েন্দা সহায়তা এসবের ভিতর দিয়েই বোঝা যায় যে এই সংঘাত শুধুমাত্র দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি বহুস্তরীয় এক জটিল সমীকরণ। এখন আসি হরমুজ প্রণালীর প্রসঙ্গে, যা বিশ্ব অর্থনীতির জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চোক পয়েন্ট। এখানে উত্তেজনা মানেই বিশ্ববাজারে অস্থিরতা। এই প্রেক্ষাপটে ইরানের আইআরজিসির বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তারা স্পষ্ট করে দিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রস্তুত, শুধু নির্দেশের অপেক্ষা। এর অর্থ হল ইরান এখন প্রতিরক্ষামূলক অবস্থান থেকে বেরিয়ে এসে প্রতিশোধমূলক কৌশলের দিকে ঝুঁকছে। নৌবাহিনীর পক্ষ থেকেও সতর্কবার্তা এসেছে, যদি ইরানি তেল ট্যাঙ্কারে আবার হামলা হয়, তাহলে সরাসরি আঘাত আসবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ওপর। এটি শুধু হুমকি নয়, বরং একটি ডিটারেন্স মেসেজ, যা প্রতিপক্ষকে আগাম হিসাব কষতে বাধ্য করে। এখন আসি দূতাবাস ফ্রন্টে। যুক্তরাষ্ট্র যে 14 দফা প্রস্তাব দিয়েছে, সেটি বিশ্লেষণ করলে দেখা যায় এটি আসলে একতরফা শর্তের একটি প্যাকেজ। ইরানকে দীর্ঘমেয়াদে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখতে হবে, বিদ্যমান মজুদ হস্তান্তর করতে হবে, ভবিষ্যতে সীমিত পর্যায়ে কাজ করতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র যা দিচ্ছে তা মূলত পূর্বে আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা, অর্থাৎ নতুন করে কোনো অর্থনৈতিক প্রণোদনা বা নিরাপত্তা গ্যারান্টি নেই। এই কারণেই ইরান বলছে এটি কোনো ভারসাম্যপূর্ণ চুক্তি নয়, বরং এটি চাপিয়ে দেওয়া শর্ত।
দূতাবাসের মূল ভিত্তি হচ্ছে পারস্পরিক সম্মান এবং স্বার্থের সমন্বয়। যখন এক পক্ষ শুধু দাবি তোলে আর অন্য পক্ষকে তা মেনে নিতে বলে, তখন সেটি চুক্তি নয়, নির্দেশে পরিণত হয়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সময়ক্ষেপণ। ইরানের অভিযোগ, যখনই আলোচনা এগোতে থাকে তখনই কোনো না কোনো সামরিক ঘটনা ঘটে যা আলোচনাকে ভেঙে দেয়। এর ফলে আস্থা তৈরি হয় না, বরং সন্দেহ আরও বাড়ে। সব মিলিয়ে দর্শক, আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি তা অত্যন্ত জটিল। একদিকে গোপন সামরিক ঘাঁটি, অন্যদিকে আঞ্চলিক জোট, তার ওপর হরমুজ প্রণালীতে উত্তেজনা এবং একই সঙ্গে দূতাবাসিক টানাপোড়েন। প্রতিটি স্তর একে অপরের সঙ্গে জড়িত। এখানে একটি ভুল পদক্ষেপ পুরো অঞ্চলে বড় সংঘাত ডেকে আনতে পারে। শেষ করার আগে একটি প্রশ্ন থেকেই যায়, এই পরিস্থিতি কি দূতাবাসিক সমাধানের দিকে যাবে নাকি ধীরে ধীরে আরও বড় সংঘাতের দিকে এগোচ্ছে? সেটিই এখন দেখার বিষয়। আপনারা কি মনে করেন, এই চুক্তির প্রস্তাব কি সত্যিই সমাধানের পথ, নাকি এটি আরও বড় কৌশলের অংশ? আপনার মতামত জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, সঙ্গে থাকুন।